আসসালামু আলাইকুম। আমরা আজকেও আপনাদের সামনে একটি ভিডিও ক্লাস নিয়ে এসেছি। আর আজকে আমার ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে বিষয়টা থেকে প্রতিবারই আমরা প্রিলিতে দু একটা প্রশ্ন কমন পেয়ে থাকি, এবং শুধু বিশেষ না, প্রতিটি চাকরির পরীক্ষায় এখান থেকে আমরা দু একটা প্রশ্ন আমরা দেখতে পাই। সুতরাং আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্রিটিশ ভারতের গভর্নর, গভর্নর জেনারেল এবং ভাইসরয়দের নিয়ে। আমরা এখান থেকে প্রতিবারই একটি প্রশ্ন আমরা দেখতে পাই চাকরি পরীক্ষায়। তো আমরা জানি 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাচ্যে বাণিজ্য করার উদ্দেশ্যে তারা একটি কোম্পানি গঠন করে, যার নাম দিয়ে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 16 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে 1608 সালে তারা বাণিজ্য করার উদ্দেশ্যে ভারতের দিকে পা বাড়ায়। তারা যখন 1608 সালে ভারতে আসে, তখন ভারতের দিল্লির সিংহাসনে ছিলেন সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের দরবারে ক্যাপ্টেন হকিংস এসে বাণিজ্য করার অনুমতি চাইলেন, তিনি অনুমতি দিলেন। এরপরে সম্রাট জাহাঙ্গীরের পর সম্রাট জাহাঙ্গীরের পুত্র সম্রাট শাহজাহান তাদেরকে বাণিজ্য কুঠি করার আদেশ দিলেন। অর্থাৎ বাবা দিয়েছিলেন অনুমতি, ছেড়ে দিলেন বাণিজ্য কুঠি করার অনুমতি। ঠিক সেই সময়ে বাংলায় প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করে। তারা বাণিজ্য কুঠি স্থাপন করার পরে 1633 সাল থেকে তারা এই উপমহাদেশে একেবারেই একচেটিয়া ব্যবসা বাণিজ্য করা শুরু করে, এবং এখান থেকে ব্যবসা বাণিজ্য করার পরেই তারা তাদের শক্তি, সাহস, মর্যাদা, তাদের সার্বভৌম ক্ষমতা, তাদের সেনাবাহিনী, তারা সব দিক থেকেই ভারতীয় উপমহাদেশের যারা বাকি সম্রাট ছিলেন তাদের থেকে তারা শক্তি, সাহস, তাদের শক্তিশালী বেশি ছিল, তাদের শক্তি সামন্ত, তাদের আধুনিক সরঞ্জাম বেশি ছিল। তো এই নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা সবসময় যারা বাংলার প্রজা ছিলেন, অর্থাৎ রাজা ছিলেন, নবাবদের সাথে তাদের দ্বন্দ্ব তারা লেগে রাখত, এবং প্রজাদেরকে তারা নানা রকম নির্যাতন, কষ্ট দিত। এ নিয়ে নবাবদের সাথে তাদের সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকত। এইভাবে আসলো আপনার 1757 সাল। আমরা জানি 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজ লর্ড ক্লাইভ বাহিনীর একটি যুদ্ধ হয়, যে যুদ্ধে ইংরেজ বাহিনী নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে অতি সহজেই। এই পরাজয় হওয়ার পিছনে আরেকটি কারণ ছিল যে সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফরের সঙ্গে ইংরেজদের অনেক আগেই একটি সন্ধি হয়েছিল যে মির্জাফর যদি যুদ্ধের দিন ইংরেজদের পক্ষ নিয়ে যুদ্ধ করে, তাহলে ইংরেজ সরকার মির্জাফরকে পরবর্তী নবাব বানিয়ে দিবে। এই জন্য মির্জাফর যুদ্ধের দিন বিশ্বাসঘাতকতা করে সে ইংরেজদের পক্ষ নিয়ে যুদ্ধ করে, ফলে যা হওয়ার তাই হলো। সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করলেন। সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়ে যায়। এই সময় 1757 সালের পরে মির্জাফরকে ইংরেজ সরকার বাংলার মসনদে অধিষ্ঠিত করেন। তিনি নামে মাত্র ছিলেন নবাব, কিন্তু সমস্ত ক্ষমতা ছিল ইংরেজদের হাতে। তিনি ছিলেন পুতুল সরকার, আমরা যাকে বলি পুতুল সরকার। এই পুতুল সরকার ছিলেন মির্জাফর ইংরেজদের আশা আকাঙ্ক্ষা তাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। ইংরেজ সরকার মির্জাফরের মেয়ের জামাই মীর কাসেমকে বাংলার মসনদে তারা অধিষ্ঠিত করান। কিন্তু মীর কাসেমকে তারা অধিষ্ঠিত করার পরে মীর কাসেম কিন্তু ছিলেন একজন স্বাধীন চেতা নবাব।
এই স্বাধীন চেতা নবাব হওয়ার কারণে তিনি দিল্লির সে সময় সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলমের কাছে গেলেন এবং বললেন যে কী করে ইংরেজ বাহিনীকে এই দেশ থেকে বিতাড়িত করা যায়, সেজন্য তিনি সাহায্য চাইলেন দ্বিতীয় শাহ আলমের কাছে দিল্লিতে। দ্বিতীয় শাহ আলম তাকে বললেন, ঠিক আছে, আমিও চাই ইংরেজরা যেন এই দেশ থেকে চলে যায়। তিনি তার সৈন্যকে ওই মীর কাসেমকে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। এদিকে মীর কাসেম আবার অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার কাছেও গেলেন, তার কাছেও সৈন্য চাইলেন। এবার তিনিও সম্মত প্রকাশ করলেন। এবার মীর কাসেমের সৈন্য প্লাস দ্বিতীয় শাহ আলমের সৈন্য এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সৈন্য, ত্রিমুখী অর্থাৎ তিন দল এক হয়ে এবার যুদ্ধে লিপ্ত হলো তারা ইংরেজ বাহিনীর কাছে। ইংরেজ বাহিনীর সাথে তারা যুদ্ধ লিপ্ত হলো। সালটা আসলো 1764 বক্সারের প্রান্তরে মীর কাসেম, সুজাউদ্দৌলা প্লাস দ্বিতীয় শাহ আলমের সৈন্য এক এবং ইংরেজ বাহিনী অপরদিকে। এই তিন বাহিনী থাকার পরেও ইংরেজদের আধুনিক অস্ত্রশস্ত্রের কাছে এই তিন বাহিনী পরাজয় বরণ করলেন। পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজ বাহিনী এতদিন শুধুমাত্র বাংলায় শাসন করেছেন, কিন্তু এই বক্সারের যুদ্ধের ফলে উপমহাদেশ তারা সার্বভৌমত্ব তাদের প্রতিষ্ঠিত হলো। তারা একচেটিয়া ব্যবসা বাণিজ্য শুরু করলেন। ইংরেজ সরকার চাইলেই পুরা উপমহাদেশ শাসন করতে পারতেন, কিন্তু তা না করে লর্ড ক্লাইভ কী করলেন, দ্বিতীয় শাহ আলমের কাছে গেলেন দিল্লিতে, যে বললেন, আপনি তো আমাদের সাথে কি যুদ্ধে সৈন্য দিয়েছেন, তো এখন আমি ইচ্ছা করলেই পুরা দিল্লি গ্রহণ করতে পারি, কিন্তু না, আমি চাই একটি চুক্তি হোক, যে চুক্তির মাধ্যমে আমি বাংলা, বিহার, উড়িষ্যা এই দেওয়ানি চাই। একটা চুক্তি হলে শাহ আলমের কাছে আর কোনো উপায় ছিল না। তিনি একটি চুক্তি করলেন, যে চুক্তিকে বলা হয় এলাহাবাদ চুক্তি। এলাহাবাদ চুক্তির ফলে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করলেন লর্ড ক্লাইভ, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা চলতেছে এই সময় লর্ড ক্লাইভ তাকে একটি উপাধি দেওয়া হলো, সেটা হচ্ছে কি গভর্নর। প্রথম গভর্নর পদ সৃষ্টি করা হলো। ব্রিটিশ সরকার প্রথম গভর্নরের পদকে সৃষ্টি করলেন। আর ব্রিটিশ ভারতের ইতিহাসে প্রথম গভর্নর হলেন লর্ড ক্লাইভ। গভর্নর লর্ড ক্লাইভ, প্রথম গভর্নর লর্ড ক্লাইভ। তিনি প্রথম গভর্নর হওয়ার পরেই ক্ষমতায় বসেই তিনি একটি আইন পাশ করলেন, যেটাকে আমরা বলি দ্বৈত শাসন ব্যবস্থা তিনি প্রবর্তন করলেন। দ্বৈত শাসন ব্যবস্থাটা কি? সেটা হচ্ছে যে বিচারিক ক্ষমতা থাকবে নবাবদের হাতে, এবং অর্থ ও প্রতিরক্ষা ক্ষমতা থাকবে অর্থাৎ এই লর্ড ক্লাইভের হাতে। বিচার থাকবে নবাবদের হাতে, আর অর্থ সংক্রান্ত রাজস্ব এবং প্রতিরক্ষা থাকবে এই ইংরেজ বাহিনীর হাতে। আর এই নবাবদের হাতে কোনো অর্থ রাজস্ব থাকবে না। ফলে যা হওয়ার তা হলো। ওই সময় অনাবৃষ্টি, ফসল নষ্ট হলো, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যন্ত দুর্নীতির কারণে, কর্মচারীদের দুর্নীতির কারণে একটি বিশাল দুর্ভিক্ষ দেখা দিল। যে সময় দুর্ভিক্ষ আসলো, সালটা ছিল আপনার ইংরেজি 1770, বাংলা হচ্ছে 1176। দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ইংরেজি 1770, বাংলা 1176, অর্থাৎ সাল এটা ইংরেজি সাল, এটা বাংলা, সময়টা কিন্তু একই। ওই সময় একটি দুর্ভিক্ষ দেখা দিল, যেটাকে আমরা বাংলা সাল নামকরণই করা হয় 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তর যখন হলো, তখন প্রায় 1 কোটি মানুষ অনাহারে অভাবে মারা গেলেন এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে। তো 1 কোটি মানুষ যখন মারা গেলেন, এই খবর ব্রিটিশ সরকারের
পত্রপত্রিকায় খবর আসলো যে লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থার ফলে এই উপমহাদেশে প্রায় 1 কোটি মানুষ মারা গিয়েছে। এজন্য ইংল্যান্ডে পত্রপত্রিকা এটা খবর প্রকাশ যখন করলেন, তখন ব্রিটিশ ভারতের পার্লামেন্টে একটি আইন পাশ করলেন, যে আইনটা ছিল নিয়ামক আইন বা রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আইন পাশ করার পরে তারা বললেন যে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা যে প্রবর্তন করেছিলেন, এটার জন্য 1 কোটি মানুষ মারা গেছে, এই জন্য তাকে শাস্তির মুখোমুখি করতে হবে। শাস্তির মুখোমুখি হওয়ার আগেই লর্ড ক্লাইভ তিনি আত্মহত্যা করেছিলেন, আমরা সবাই জানি সেটা। এরপরে এই রেগুলেটিং অ্যাক্ট 1773 পাশ করার পরেই আরেকটি পদ সৃষ্টি করা হলো। এতদিন ছিল গভর্নর, কিন্তু এখন হলো গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হলো 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আইন পাশ করার পরে। এখন ব্রিটিশ ভারতের ইতিহাসে প্রথম গভর্নর জেনারেল যিনি হলেন, তিনি হচ্ছেন ওয়েলেসলি। প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়েলেসলি, না, প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিং। প্রথম গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিং। আরেকটি কথা বলে রাখা দরকার, যখন 1176 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল, তখন এই পাশে বাংলার তখন ছিলেন লর্ড কার্টিয়ারের সময় কিন্তু এই দুর্ভিক্ষটা হয়েছিল, যেটা সৃষ্টি করেছিলেন লর্ড ক্লাইভ। পরীক্ষা আসে যে কার সময়ে এই 76-এর মন্ত্রটা হয়েছিল। এটা যদি প্রশ্ন থাকে, যদি কার্টিয়ার, তাহলে উত্তর হবে কার্টিয়ার, আর যদি থাকে লর্ড ক্লাইভ, তাহলে হবে লর্ড ক্লাইভ। আশা করি বুঝতে পেরেছি। তাহলে রেগুলেটিং অ্যাক্ট 1773 পাশ করার পরে একটি পদ সৃষ্টি করা হলো, সেটা হচ্ছে গভর্নর জেনারেল। এই জেনারেল পদটা সৃষ্টি করা হলো 1773 সালে। আর প্রথম গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিং। ইনি ক্ষমতায় আসার পরেই লর্ড ক্লাইভ যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, তিনি ক্ষমতায় এসেই ওই ব্যবস্থাকে রহিত করে দিলেন, দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করলেন ওয়ারেন হেস্টিং। এরপরে ওয়ারেন হেস্টিং রাজস্ব ব্যবস্থা কায়েম করলেন। ওয়ারেন হেস্টিং এসে এখানে তিনি আরেকটি ইম্পর্টেন্ট কাজ করেন, সেটা হচ্ছে লিখে রাখি এখানে, যে দ্বৈত শাসন রহিত করেন। আরেকটি হচ্ছে পাঠশালা বন্দোবস্ত, একটা হচ্ছে রাজস্ব বোর্ড গঠন করেন। আর তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে দিল্লিতে তিনি স্থানান্তর করেন, না, রাজধানী মুর্শিদাবাদ থেকে তিনি কলকাতায় স্থানান্তর করেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিং। তিনি এসে লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করলেন। এরপরে পাঠশালা বন্দোবস্ত, অর্থাৎ 5 বছরের জন্য জমিরা অন্যকে দিয়ে দিলেন। পাঠশালা বন্দোবস্ত তিনি চালু করলেন 5 বছরের জন্য। এরপর তিনি রাজস্ব বোর্ড কায়েম করলেন। এরপরে আমরা যার সম্পর্কে আলোচনা করব, তিনি হচ্ছেন দ্বিতীয় গভর্নর জেনারেল। তিনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস, দ্বিতীয় গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস। তিনি ক্ষমতায় আসার পরেই তিনি সরকারি কর্মচারীদের তাদের যে বিধান কি, সরকারি কর্মচারীদের
জন্য একটি আইন পাশ করলেন, যেটা পরবর্তীতে ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে পরিচয় লাভ করেছিল। তিনি এটা করলেন কর্নওয়ালিস। তিনি 2 নম্বরে করেছিলেন 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন, 10 বছরের 10 সালা বন্দোবস্ত। ওয়ারেন হেস্টিং করেছিলেন 5 সালা, তিনি এসে করলেন 10 সালা বন্দোবস্ত, অর্থাৎ 10 বছরের জন্য তিনি জমিকে মালিকের কাছে দিয়ে দিলেন, জমিদারের কাছে দিয়ে দিলেন। এরপরে তিনি বললেন, তিনি ওয়ারেন হেস্টিং এর সময় রাজস্ব খাতে একটি অচল অবস্থা দেখা দিয়েছিল। এই জন্য তিনি রাজস্ব খাতকে পরিপূর্ণ করার জন্য, সরকারি রাজস্ব ভাণ্ডারকে পরিপূর্ণ করার জন্য তিনি একটি ব্যবস্থা করলেন যে এখন থেকে 10 বছরের জন্য জমি তার জমিদারকে দেওয়া হবে। এবং এই 10 সালা বন্দোবস্তকে তিনি এটা করলেন সেই 1789 সালে। 1789 সালে। এরপরে 1793 সালে 22 মার্চ 1793 সালের 22 মার্চ এই 10 সালা বন্দোবস্ত তিনি চিরস্থায়ী বন্দোবস্ত নামে প্রবর্তন করলেন, যে এবং বললেন 10 বছরের পরে একটা নির্দিষ্ট দিনে জমিদারগণ তাদের জমির যে খাজনা এটা দিতে হবে। যদি কোনো জমির মালিক নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে তার খাজনা দিতে ব্যর্থ হয়, তাহলে তার সমস্ত জমি বাজেয়াপ্ত করা হবে। এটা ছিল সূর্যাস্ত আইন, এটা কঠোর আইন ছিল সূর্যাস্ত আইন। তার কিন্তু উপায় ছিল না, কারণ রাজস্ব ভাণ্ডার প্রায় শূন্যর দিকে। এই জন্য তিনি এই ব্যবস্থা করেছিলেন যে 10 সালা বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইন নামে তিনি এই বিধানগুলি চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। এরপরে আমরা লর্ড কর্নওয়ালিস কি করলেন? 10 সালা করেছিলেন বন্দোবস্ত 1789 সালে। 1793 সালে 22 মার্চ তিনি চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইন নামে এ বিধান চালু করেছিলেন। এরপরে আমরা যে গভর্নর জেনারেল সম্পর্কে আলোচনা করব, তিনি হচ্ছেন তৃতীয় গভর্নর জেনারেল, তিনি হচ্ছেন লর্ড ওয়েলেসলি। গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। আমরা জানি যে লর্ড ওয়েলেসলি তিনি যখন ক্ষমতা আসলেন, তখন তিনি এসেই একটি অধীনতামূলক আইন পাশ করলেন। অর্থাৎ অধীনতার মানে হচ্ছে যে যদি কোনো দেশীয় নবাব, দেশীয় রাজা ইংরেজদের সাথে বন্ধুত্ব করে, ইংরেজদের অধীনতা মেনে নেয়, তাহলে ওই নবাবের সঙ্গে যদি কোনো দেশের বা কোনো রাজার ঝামেলা হয়, তাহলে ইংরেজ সরকার সেটা কি নিজ হাতে মোকাবেলা করবে। এই জন্য নাম দিয়েছিলেন তারা অধীনতামূলক আইন। অধীনতামূলক আইনের কারণে অনেক রাজ্য ব্রিটিশরা গ্রাস করে নেয়। এই অধীনতামূলক লর্ড ওয়েলেসলির অধীনতামূলক আইনকে মানার জন্য তিনি মহীশূরের টিপু সুলতানকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, হে টিপু সুলতান, আপনি আমাদের এই অধীনতামূলক আইনকে মেনে নেন, তাহলে আপনার উপরে যদি কোনো বিপদ আসে তাহলে আমরা মোকাবেলা করতে পারব। কিন্তু মহীশূরের টিপু সুলতান বললেন, নেভার। আমরা দেখতে পেয়েছি যে আপনারা অধীনতামূলক আইন দিয়ে অনেক রাজ্যকে গ্রাস করেছেন, সুতরাং আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের বিরুদ্ধে লড়াই করব, কিন্তু কখনোই এই অধীনতামূলক আইন আমি মেনে নেব না। ফলে ওয়েলেসলির সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার একটি যুদ্ধ হয়, যেটাকে আমরা বলি চতুর্থ যুদ্ধ মহীশূরের টিপু সুলতানের কাছে। এই যুদ্ধে টিপু সুলতান বীর বিক্রমে যুদ্ধ করে তিনি মারা যান। টিপু সুলতান ইতিহাসে আজও অমর হয়ে আছেন একটি কারণেই, তিনি ইচ্ছা করলেই ব্রিটিশদের কথা তিনি মানতে পারতেন, তিনি মেনে নিতেন, কিন্তু তিনি তা না করে, অর্থাৎ তিনি শত্রুর সামনে কখনো তিনি মাথা নত করেন নাই। আর মাথা নত করেন নাই বলে তিনি তার জীবনের শেষ রক্ত দিয়ে তিনি লড়াই করে গেছেন। এই জন্য তিনি ইতিহাসে আজও আমাদের কাছে অমর হয়ে আছেন। তাহলে
থার্ড গভর্নর জেনারেল হচ্ছেন ওয়েলেসলি, তিনি অধীনতামূলক আইন এটা পাশ করলেন। এরপরে চতুর্থ গভর্নর জেনারেল যিনি ছিলেন, চতুর্থ গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড বেন্টিক। লর্ড বেন্টিক, চতুর্থ গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড বেন্টিক। লর্ড বেন্টিক তিনি যখন ক্ষমতা আসলেন, তিনি ভাবলেন সবাই তো রাজ্য বিস্তার নিয়ে মহাযুদ্ধ করতেছে। এই লর্ড বেন্টিক সাম্রাজ্যের দিকে মনোভাব না দিয়ে তিনি ভাবলেন যে আমি একটি সমাজটাকে একটু সংস্কার করি। এই জন্য তিনি সমাজ সংস্কারের উদ্দেশ্যে তিনি কি করলেন, তিনি ওই যে রাজা রামমোহন রায়, রাজা